নমস্কার, অপরিচিতা দ্য আনটোল্ড ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আমার চ্যানেলে অডিও স্টোরি আপলোড করে থাকি। এই ধরনের কন্টেন্ট যদি আপনারা শুনতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন। বাংলা সাহিত্যের বিদগ্ধজনেরা বলেন, শরৎচন্দ্রের মতো করে বাঙালি মেয়েদের মনের গহীন দুঃখের কথা কেউ সাহিত্যের দর্পণে তুলে ধরতে পারেননি। সত্যিই তাই। তার সাহিত্য সৃষ্টিতে মহিলাদের মনের সেই গোপন কোণ যেখানে বাসা করে আছে প্রত্যাশার ছোট্ট চড়ুই পাখিটি, তার কথাই বারংবার উঠে এসেছে। সেই সব ছোটোখাটো পাওয়া না পাওয়ার সমীকরণ পাঠক হৃদয়কে আর্দ্র করে তুলেছে। আজ সেরকমই একটি গল্প আপনাদের শোনাব। আজকের গল্প বিন্দুর ছেলে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। যাদব মুখুজ্জে ও মাধব মুখুজ্জে যে সহোদর ছিলেন না, সে কথা নিজেরা তো ভুলিয়াই ছিলেন, বাহিরের লোকও ভুলিয়াছিল। দরিদ্র যাদব অনেক কষ্টে ছোট ভাই মাধবকে আইন পাশ করাইয়াছিলেন এবং বহু চেষ্টায় ধনাঢ্য জমিদারের একমাত্র সন্তান বিন্দুবাসিনীকে ভাতৃবধূরূপে ঘরে আনিতে সক্ষম হইয়াছিলেন। বিন্দুবাসিনী অসামান্যা রূপসী। প্রথম যেদিন সে এই অতুল রূপ ও 10,000 টাকার কাগজ লইয়া ঘর করিতে আসিয়াছিল, সেদিন বড় বউ অন্নপূর্ণার চোখে আনন্দাশ্রু বহিয়াছিল। বাড়িতে শাশুড়ি ননদ ছিল না, তিনিই ছিলেন গৃহিণী। ছোট বধূর মুখখানি তুলিয়া ধরিয়া প্রতিবাসিনীদের কাছে সগর্বে বলিয়াছিলেন, ঘরে বউ আনতে হয় তো এমনি, একেবারে লক্ষ্মীর প্রতিমা। কিন্তু দুদিনেই তাহার এ ভুল ভাঙিল। দুদিনে টের পাইলেন, ছোট বউ যে ওজনে রূপ ও টাকা আনিয়াছে, তাহার চতুর্গুণ অহংকার অভিমানও সঙ্গে আনিয়াছে। একদিন বড় বউ স্বামীকে নিভৃতে ডাকিয়া বলিলেন, হ্যাঁ গা, রূপ আর টাকার পুঁটুলি দেখে ঘরে বউ আনলে, কিন্তু এই যে কেউটে সাপ। যাদব কথাটা বিশ্বাস করিলেন না। মাথা চুলকাইয়া বার দুই তাই তো তাই তো করিয়া কাছারি চলিয়া গেলেন। যাদব অতিশয় শান্ত প্রকৃতির লোক। জমিদারি সেরেস্তায় নায়েবি এবং ঘরে আসিয়া পূজা অর্চনা করিতেন। মাধব দাদার চেয়ে 10-12 বছরের ছোট। উকিল হইয়া সম্প্রতি ব্যবসা শুরু করিয়াছিল। সে আসিয়া কহিল, বৌঠান, টাকাটাই কি দাদার বেশি হলো? দুদিন সবুর করলে আমিও তো রোজগার করে দিতে পারতাম। অন্নপূর্ণা চুপ করিয়া রহিলেন। এছাড়া আরও একটা বিপদ এই হইয়াছিল, ছোট বউকে শাসন করিবার জো ছিল না। তাহার এমনি ভয়ঙ্কর ফিটের ব্যামো ছিল যে সেদিকে চাহিয়া দেখিলেও বাড়িশুদ্ধ লোকের মাথা ঝিমঝিম করিতে থাকিত এবং ডাক্তার না ডাকিলে আর উপায় হইত না। সুতরাং সাধের বিবাহটা যে ভুল হইয়া গিয়াছে, এই ধারণাই সকলের মনে বদ্ধমূল হইয়া গেল। শুধু যাদব হাল ছাড়িলেন না। তিনি সকলের বিরুদ্ধে দাঁড়াইয়া ক্রমাগত বলিতে লাগিলেন, না গো না, তোমরা পরে দেখো, মায়ের আমার অমন জগদ্ধাত্রীর মতো রূপ, সে কি একেবারে নিষ্ফল যাবে? এ হতেই পারে না। একদিন কি একটা কথার পরে ছোট বউ মুখ অন্ধকার করিয়া স্থির হইয়া বসিয়া আছে দেখিয়া ভয়ে অন্নপূর্ণার প্রাণ উড়িয়া গেল। হঠাৎ তাহার কি মনে হইল, ঘরের মধ্যে ছুটিয়া গিয়া তাহার 1.5 বছরের ঘুমন্ত ছেলে অমূল্যচরণকে টানিয়া আনিয়া বিন্দুর কোলের উপর নিক্ষেপ করিয়াই তিনি পালাইয়া গেলেন। অমূল্য কাঁচা ঘুম ভাঙিয়া চিৎকার করিয়া উঠিল। বিন্দু প্রাণপণ বলে নিজেকে সংবরণ করিয়া মূর্ছার কবল হইতে আত্মরক্ষা করিয়া ছেলে বুকে করিয়া ঘরে চলিয়া গেল। অন্নপূর্ণা আড়ালে দাঁড়াইয়া তাহা দেখিলেন এবং ফিটের ব্যামোর এই অমোঘ দৈব ঔষধ আবিষ্কার করিয়া পুলকিত হইলেন। সংসারের সমস্ত ভার অন্নপূর্ণার মাথায় ছিল বলিয়া তিনি ছেলে মানুষ করিতে পারিতেন না। বিশেষত সমস্ত দিনের কাজকর্মের পর রাত্রে ঘুমাইতে না পাইলে তাহার বড় অসুখ করিত। তাই এই ভারটা ছোট বউ লইয়াছিল। মাসখানেক পরে একদিন সকালবেলা সে ছেলে কোলে লইয়া রান্নাঘরে ঢুকিয়া বলিল, দিদি, অমূল্যধনের দুধ কই? অন্নপূর্ণা তাড়াতাড়ি হাতের কাজটা ফেলিয়া রাখিয়া ভয়ে ভয়ে বলিলেন, 1 মিনিট সবুর কর বোন, এক্ষুনি জাল দিয়ে দিচ্ছি। বিন্দু ঘরে ঢুকিয়াই তাহা দেখিয়া রাগিয়া গিয়েছিল। তীক্ষ্ণ কণ্ঠে বলিল, কালও তোমাকে বলেছি
আমার 8টার আগে দুধ চাই। তা সে তো 9টা বাজে। কাজটা তোমার যদি এতই ভারী ঠেকে দিদি, স্পষ্ট করে বললেই তো পারো, আমি অন্য উপায় দেখি। হ্যাঁ, বামুন মেয়ে, তোমারও কি একটু হুঁশ থাকতে নেই গা? বাড়িশুদ্ধ লোকের পিণ্ডি রান্না না হয় 2 মিনিট পরেই হতো। বামুন ঠাকুর চুপ করিয়া রহিলেন। অন্নপূর্ণা বলিলেন, তোর মতো শুধু ছেলেকে টিপ পরানো আর কাজল দেওয়া নিয়ে থাকলে আমাদেরও হুঁশ থাকতো। 1 মিনিট আর দেরি সয় না, না ছোট বউ? ছোট বউ তাহার উত্তরে বলিল, তোমার অতি বড় দিব্যি রইল। দিদি, যদি কোনো দিন আর অমূল্যের দুধে হাত দাও, আমারও দিব্যি রইল। আর কোনো দিন যদি তোমাকে বলি। এই বলিয়া সে মেঝের উপর অমূল্যকে দুম করিয়া বসাইয়া দিয়া দুধের কড়া তুলিয়া আনিয়া উনানের উপর চড়াইয়া দিল। এই অভাবনীয় ব্যাপারে অমূল্য চিৎকার করিয়া উঠিতেই বিন্দু তাহার গাল টিপিয়া দিয়া বলিল, চুপ কর হারামজাদা, চুপ কর, চেঁচালে একেবারে মেরে ফেলব। বিন্দুর ব্যাপারে বাড়ির দাসী কদম ছুটিয়া আসিয়া খোকাকে কোলে লইতে গেলে বিন্দু তাহাকে ধমকিয়া উঠিল, দূর হ, সামনে থেকে দূর হ। সে আর অগ্রসর হইতে পারিল না, ভয়ে আড়ষ্ট হইয়া দাঁড়াইয়া রহিল। বিন্দু আর কাহাকেও কিছু না বলিয়া রোরুদ্যমান শিশুকে কোলে তুলিয়া লইয়া দুধ জাল দিতে লাগিল। অন্নপূর্ণা স্থির হইয়া দাঁড়াইয়া রহিলেন। খানিক পরে বিন্দু দুধ লইয়া চলিয়া গেলে তিনি পাচিকাকে সম্বোধন করিয়া বলিলেন, শুনলে মেয়ে ওর কথা? সেই যে একদিন হাসতে হাসতে বলেছিলুম অমূল্যকে তুই নে, ছোট বউ সেই জোরে আজ আমাকেও দিব্যি দিয়ে গেল। যাহা হোক, এমন করিয়া অন্নপূর্ণার ছেলে বিন্দুবাসিনীর কোলে মানুষ হইতে লাগিল, এবং তাহার ফল হইল এই যে অমূল্য খুড়িকে মা এবং মাকে দিদি বলিতে শিখিল। ইহার বছর 4 পরে যেদিন খুব খটা করিয়া অমূল্যের হাতে খড়ি হইয়া গেল, তাহার পরদিন সকালে অন্নপূর্ণা রান্নাঘরের কাজে ব্যস্ত ছিলেন। বাহির হইতে বিন্দুবাসিনী ডাকিয়া কহিল, দিদি, অমূল্যধন প্রণাম করতে এসেছে, একবারটি বাইরে এসো। অন্নপূর্ণা বাহিরে আসিয়া অমূল্য সাজগোজ দেখিয়া অবাক হইয়া গেলেন। তাহার চোখে কাজল, কপালে টিপ, গলায় সোনার হার, মাথার উপর ঝুঁটি করিয়া চুল বাঁধা, পরনে একখানি হলদে রঙের ছোপানো কাপড়, এক হাতে দড়ি বাঁধা মাটির দোয়াত, বগলে ক্ষুদ্র একখানি মাদুর জড়ানো, গুটি কয়েক তালপাতা। বিন্দু বলিল, দিদিকে প্রণাম করো তো বাবা। অমূল্য জননীকে প্রণাম করিল। তাহার পায়ে জুতা নাই, মোজা নাই, পরনে নানাবিধ বিলাতি পোশাক নাই। অন্নপূর্ণা এইরূপ সাজ দেখিয়া হাসিয়া বলিলেন, এত তোর আসে ছোট বউ? ছেলে বুঝি পড়তে যাচ্ছে? বিন্দু হাসি মুখে বলিল, হ্যাঁ, গঙ্গা পণ্ডিতের পাঠশালে পাঠিয়ে দিচ্ছি। আশীর্বাদ করো দিদি, আজকের দিনে যেন ওর জীবন সার্থক হয়। চাকরের দিকে ফিরিয়া চাহিয়া বলিল, ভৈরব, পণ্ডিত মশাইকে আমার নাম করে বিশেষ করে বলে দিস, ছেলেকে আমার যেন কেউ মারধর না করে। দিদি, এই 5টা টাকা ধরো, বেশ করে একখানি সিধে সাজিয়ে টাকা কটি দিয়ে কদমের হাতে পাঠশালে পাঠিয়ে দাও। বলিয়া সে গভীর স্নেহে চুমা খাইয়া ছেলেকে কোলে তুলিয়া লইয়া চলিয়া গেল। অন্নপূর্ণার 2 চোখে অশ্রু উচ্ছ্বসিত হইয়া উঠিল। তিনি বামুন ঠাকুরকে উদ্দেশ্য করিয়া বলিলেন, ছেলে নিয়েই ব্যতিব্যস্ত, তবু পেটে ধরেনি, তাহলে না জানি কি করত। পাচিকা কহিল, সেই জন্যই ভগবান বোধ করে দিলেন না, 18-19 বছর বয়স হলো। কথাটা শেষ হইতে পাইল না। ছোট বউ একা ফিরিয়া আসিয়া বলিল, দিদি, বড়ঠাকুরকে বলে আমাদের বাড়ির সামনে একটা পাঠশালা করে দেওয়া যায় না? আমি সমস্ত খরচ দেব। অন্নপূর্ণা হাসিয়া ফেলিলেন, বলিলেন, এখনও সে 2 পা যায়নি ছোট বউ, এর মধ্যে তোর মতলব ঘুরে গেল? না হয় তুইও জানা পাঠশালে গিয়ে বসে থাকবি। বিন্দু অপ্রতিভ হইয়া হাসিয়া বলিল, মতলব ঘোরেনি দিদি, কিন্তু ভাবছি আড়ালে থাকা এক আর চোখের সামনে এক। পোড়োটা সব দুষ্টু ছেলে, ওরা ছোটটি পেয়ে যদি মারধর করে। অন্নপূর্ণা বলিলেন, করলেই বা, ছেলেরা মারামারি করে, তাছাড়া সকলের ছেলেই সমান ছোট বউ। তাদের বাপ মা প্রাণ ধরে যদি পাঠশালে দিতে পেরে থাকে, তুই পারবি না কেন? পরের সঙ্গে তুলনা করাটা বিন্দু একেবারে পছন্দ করিত না।
তাই বোধ করি মনে মনে অসন্তুষ্ট হইয়া বলিল, তোমার এক কথা দিদি, ধরো কেউ যদি ওর চোখে কলমের খোঁচায় দিয়ে দেয় তাহলে? অন্নপূর্ণা তাহার মনের ভাব বুঝিয়া হাসিয়া বলিলেন, তাহলে ডাক্তার দেখাবি? কিন্তু সত্যি বলছি তোকে, আমি তো 7 দিন 7 রাত বসে ভাবলেও খোঁচাখুচির কথা মনে করতে পারতুম না। এত ছেলে পড়ে, কে কার চোখে কলমের খোঁচা দেয় তাও তো শুনিনি। বিন্দু কহিল, তুমি শোনোনি বলেই কি এমন কাণ্ড হতে পারে না? দৈবাতের কথা কে বলতে পারে? আচ্ছা বেশ, তো তুমি একবার বলেই দেখো না, তারপর যা হয় হবে। অন্নপূর্ণা গম্ভীর হইয়া বলিলেন, যা হবে তা দেখতেই পাচ্ছি। তুই একবার যখন ধরেছিস তখন কি আর না করে ছাড়বি? কিন্তু আমি অমন অনাছিষ্টি কথা মুখে আনতে পারবো না। আর তুইও তো কথা কস, নিজেই বলগে না। এবার বিন্দু রাগ করিল, বলিল, বলবই তো। এত দূরে রোজ রোজ আমি ছেলে পাঠাতে পারবো না। এতে কারোর ভালো লাগুক আর না লাগুক, আর এতে ওর বিদ্যে হোক আর নাই হোক। হাঁ কদম, তোকে না বললুম সিধে দিয়ে আসতে, হাঁ করে দাঁড়িয়ে আছিস যে? তাহার ক্রুদ্ধ ভাব লক্ষ্য করিয়া অন্নপূর্ণা ব্যস্ত হইয়া বলিলেন, সিধে দিচ্ছি। একেবারে এত উতলা হোস নে ছোট বউ। আচ্ছা, ছেলে কি তোর বড় হবে না? তুই কি চিরকাল তাকে আঁচল চাপা দিয়ে রাখতে পারবি? এটা ভাবিস না কেন? ছোট বউ সে কথার জবাব না দিয়া বলিল, কদম, সিধে গিয়ে গুরুমশাইয়ের পায়ের ধুলো একটু তার মাথায় দিয়ে ছেলে ফিরিয়ে আনগে। তাকেও একবার বিকেলবেলা আসতে বলিস। যে বুঝবে না তাকে আর বোঝাবো কি করে? বলেছি, ছোটটি পেয়ে যদি কেউ মারধর করে, না চিরকাল কি তুই আঁচল চাপা দিয়ে রাখতে পারবি? কি পারবো না পারবো সে পরামর্শ তো নিতে আসিনি। বলিয়া সে উত্তরের অপেক্ষা না করিয়া হন হন করিয়া চলিয়া গেল। অন্নপূর্ণা অবাক হইয়া দাঁড়াইয়া রহিলেন। কদম বলিল, আর দাঁড়িয়ে থেকো না মা, হয়তো এক্ষুনি আবার এসে পড়বেন। উনি যা ধরেছেন বিধাতা পুরুষেরও সাধ্যি নেই যে তা রদ করেন। সেদিন সন্ধ্যার পর বড়কর্তা আফিং খাইয়া শয্যার উপর কাত হইয়া শুইয়া গড়গড়ির নল মুখে দিয়া নেশার পৃষ্ঠে চাবুক দিতেছিলেন। এমন সময় দরজার শিকলটা ঝনঝন করিয়া নড়িয়া উঠিল। যাদব কষ্টে চোখ খুলিয়া বলিলেন, কে ও? অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া বলিলেন, ছোট বউ কি বলতে এসেছে শোনো। যাদব ব্যস্ত হইয়া উঠিয়া বসিয়া বলিলেন, ছোট মা? কেন মা? ছোট বউকে তিনি অত্যন্ত ভালোবাসিতেন। ছোট বউ কথা কহিল না, তাহার হইয়া অন্নপূর্ণাই বলিয়া দিলেন, ওর ছেলের চোখে পোড়োরা কলমের খোঁচা মারবে, তাই বাড়ির মধ্যে একটা পাঠশালা করে দিতে হবে। যাদব হাতের নলটা ফেলিয়া দিয়া শঙ্কিত হইয়া বলিয়া উঠিলেন, কে চোখে খোঁচা মারলে? কই দেখি কি রকম হলো? অন্নপূর্ণা তাহার হাতের নলটা তুলিয়া দিয়া হাসিয়া বলিলেন, এখনো কেউ মারেনি, যদির কথা হচ্ছে। যাদব সুস্থির হইয়া বললেন, ও যদির কথা, আমি বলি বুঝি। বিন্দু আড়ালে দাঁড়াইয়া হাড়ে হাড়ে জ্বলিয়া গিয়া মৃদুস্বরে বলিল, দিদি, এই না তুমি বললে অনাছিষ্টি কথা মুখে আনতে পারবে না, আবার বলতে এলে কেন? অন্নপূর্ণা নিজেও বুঝিয়াছিলেন তাহার কথা বলিবার ধরনটা ভালো হয় নাই এবং ইহার ফলও মধুর হইবে না। এখন এই চাপা গলার নিগুড় অর্থ স্পষ্ট অনুভব করিয়া তিনি যথার্থই ভীত হইয়া উঠিলেন। তাহার রাগটা পড়িল নিরীহ স্বামীর উপর এবং তাহাকেই উদ্দেশ্য করিয়া বলিলেন, আফিংয়ের নেশায় মানুষের চোখই বুজে যায়, কান কি বুজে যায়? বললুম কি আর শুনলে কি? কই দেখি কিরকম হলো? আমি কি বলেছি তোমাকে অমূল্যর চোখ কানা করে দিয়েছে? আমার হয়েছে যেন সব দিকে জ্বালা। নির্বিরোধী যাদবের আফিংয়ের মোহ ছুটিয়া যাইবার উপক্রম হইল। তিনি হতবুদ্ধি হইয়া গিয়া বলিলেন, কেন, কি হলো গো? অন্নপূর্ণা রাগ গিয়া বলিলেন, যা হলো তা ভালোই। এমন মানুষের সঙ্গে কথা কইতে যাওয়া ঝকমারি, অধর্মের ভোগ, বলিয়া সক্রোধে ঘর ছাড়িয়া চলিয়া গেলেন। যাদব বলিলেন, কি হয়েছে মা, খুলে বলো তো। বিন্দু দ্বারের অন্তরালে দাঁড়াইয়া আস্তে আস্তে বলিল, বাইরের গোড়ার ধারে একটি পাঠশালা হবে। যাদব বলিল, এ আর বেশি কথা কি মা, কিন্তু পড়াবে কে? বিন্দু কহিল, পণ্ডিত মশাই এসেছিলেন, তিনি মাসে 10 টাকা করে পেলে পাঠশালা তুলে আনবেন।
আমি বলি আমার সুদের জমা টাকা থেকেই যেন সব খরচ দেওয়া হয়। যাদব সন্তুষ্ট হইয়া বলিলেন, বেশ তো মা, কালই আমি লোক লাগিয়ে দেব। গঙ্গারাম এইখানেই যদি তার পাঠশালা তুলে আনে সে তো ভালো কথাই। ভাসুরের হুকুম পাইয়া বিন্দুর রাগ পড়িয়া গেল। সে হাসি মুখে রান্নাঘরে ঢুকিয়া দেখিল অন্নপূর্ণা মুখ ভার করিয়া বসিয়া আছেন এবং কাছে বসিয়া কদম হাত মুখ নাড়িয়া কি যেন ব্যাখ্যা করিতেছে। বিন্দুকে ঢুকিতে দেখিয়ায় সে পাংশু মুখে ও মা, এই যে বলিয়াই বক্তব্য শেষ করিয়া ফেলিল। বিন্দু বুঝিল তাহার কথাই হইতেছিল। সামনে আসিয়া বলিল, ও মা, কি তাই বল না। ভয়ে কদমের গলা কাঠ হইয়া গিয়াছিল। সে ঢোক গিলিয়া বলিল, না দিদি, এই কি না, বড়মা বললেন কি না, এ ধরো না কেন। বিন্দু রুক্ষ স্বরে বলিল, ধরেছি, তুই কাজ করকে যা। কদম দ্বিরুক্তি না করিয়া উঠিয়া গিয়া বাঁচিল। তখন বিন্দু অন্নপূর্ণাকে কহিল, বড়গিন্নির পরামর্শদাতাগুলি বেশ, বড়ঠাকুরকে বলে ওদের মাইনে বাড়িয়ে দেওয়া উচিত। বিন্দু খুশি থাকলে অন্নপূর্ণাকে দিদি বলিত, রাগিলে বড় গিন্নি বলিত। অন্নপূর্ণা জ্বলিয়া উঠিয়া বলিলেন, যা না, বল কি না, বড়ঠাকুর, বড়ঠাকুর আমার মাথা কেটে নেবে, আর বড়ঠাকুরও তেমনি, সে তক্ষুনি শুরু করবে, কি মা, কি বলছো মা, ঠিক কথা মা, ঢের ঢের বরাত দেখেছি ছোট বউ, কিন্তু তোর মতো দেখিনি, কি কপাল নিয়ে জন্মেছিলি মাইরি, বাড়ির শুদ্ধ লোক সবাই যেন ভয়ে জড়সড়। বিন্দুর রাগ হইয়াছিল বটে, অন্নপূর্ণার কথার ভঙ্গিতে সে হাসিয়া ফেলিল, বলিল, কে, তুমি তো ভয় করো না। অন্নপূর্ণা বলিলেন, করি নে আবার, তোমার রণচণ্ডী মূর্তি দেখলে যার বুকের রক্ত জল হয়ে না যায় সে এখনো মায়ের পেটে আছে। কিন্তু অত রাগ ভালো নয় ছোট বউ, এখনো কি ছোটটি আছিস? ছেলে হলে যে এতদিনে 4-5 ছেলের মা হতিস, আর তোকেই বা দোষ দেব কি, ওই বুড়ো মিনসেই আদর দিয়ে তোর মাথাটা খেলে। বিন্দু বলিল, কপাল নিয়ে যে জন্মেছিলুম দিদি, সে কথা তোমার মানি, ধন দৌলত আদর আহ্লাদ অনেকেই পায়, সেটা বেশি কথা নয়, কিন্তু এমন দেবতার মতো ভাসুর পেতে অনেক জন্ম জন্মান্তরের তপস্যার ফল থাকা চাই। আমার অদৃষ্ট দিদি, তুমি হিংসে করে কি করবে? কিন্তু আদর দিয়ে দিন তো মাথা খাননি, আদর দিয়ে যদি কেউ মাথা খেয়ে থাকে সে তুমি। অন্নপূর্ণা হাত নাড়িয়া বলিলেন, আমি? সে কথা কারো বলবার জো নেই, আমার শাসন বড় কড়া শাসন, কিন্তু কি করব, আমার কপাল মন্দ, কেউ আমাকে ভয় করে না। দাসী চাকরগুলো পর্যন্ত মুখের সামনে দাঁড়িয়ে সমানে ঝগড়া করে, যেন তারাই মনিব আর আমি দাসীবাদী। আমি তাই সয়ে থাকি, অন্য কেউ হলে। তাহার এই উল্টাপাল্টা কথায় বিন্দু খিলখিল করিয়া হাসিয়া ফেলিল, বলিল, দিদি, তুমি সত্য যুগের মানুষ, কেন মরতে একালে এসে জন্মেছিলে? কই, আমার সঙ্গে তো কেউ ঝগড়া করে না। বলিয়া সহসা সম্মুখে আসিয়া হাঁটু গাড়িয়া বসিয়া 2 বাহু দিয়া অন্নপূর্ণার গলা জড়াইয়া ধরিয়া বলিল, একটা গল্প বলো না দিদি। অন্নপূর্ণা রাগিয়া বলিলেন, যা, সরে যা। কদম ছুটিয়া আসিয়া বলিল, দিদি, অমূল্য ধন জাতিতে হাত কেটে ফেলে কাঁদছে। বিন্দু তৎক্ষণাৎ গলা ছাড়িয়া দিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, জাতি পেলে কোথায়, তোরা কি করছিলি? আমি ও ঘরে বিছানা করছিলুম দিদি, জানি নে কখন সে বড়মার ঘরে ঢুকে। আচ্ছা, হয়েছে হয়েছে, যা, বলিয়া বিন্দু ঘর ছাড়িয়া চলিয়া গেল। খানিক পরে অমূল্যের আঙুলের ডগায় ভিজা ন্যাকড়ার পটি বাঁধিয়া কোলে করিয়া আসিয়া বলিল, আচ্ছা দিদি, কতদিন বলেছি তোমাকে, ছেলেপুলের ঘরে জাতিটাতিগুলো একটু সাবধানে করে রেখো। তা? অন্নপূর্ণা আরও রাগিয়া গিয়ে বলিলেন, কি কথা যে তুই বলিস ছোট বউ, তার মাথা মুন্ডু নেই। কখন তোর ছেলে ঘরে ঢুকে হাত কাটবে বলে কি জাতি নোয়ার সিন্ধুকের বন্ধ করে রাখবো? বিন্দু বলিল, না, কাল থেকে ওকে দড়ি দিয়ে বেঁধে রাখবো, তাহলে আর ঢুকবে না, বলিয়া বাহির হইয়া গেল। অন্নপূর্ণা বলিলেন, শুনলি কদম ওর জবরদস্তির কথাগুলি, জাতি কি মানুষের সিন্ধুকে তুলে রাখে? কদম কি একটা বলিতে গিয়া হাঁ করিয়া থামিয়া গেল। বিন্দু ফিরিয়া আসিয়া বলিল, ফের যদি তুমি দাসী চাকরকে মধ্যস্থ মানবে, তা সত্যি বলছি তোমাকে, ছেলে নিয়ে আমি বাপের বাড়ি চলে যাব। অন্নপূর্ণা বলিলেন, যা না যা, কিন্তু মাথা খুঁড়ে মরলেও আর ফিরিয়ে আনবার নামটি করব না, সে কথা মনে রাখিস। আমিও আসতে চাইনি।
বলিয়া বিন্দু মুখ ভার করিয়া চলিয়া গেল। ঘণ্টা 2 পরে অন্নপূর্ণা দুম দুম করিয়া পা ফেলিয়া ছোট বউয়ের ঘরে আসিয়া ঢুকিলেন। ঘরের একধারে একটি ছোট টেবিলের উপর মাধবচন্দ্র মকদ্দমার কাগজপত্র দেখিতেছিলেন এবং বিন্দু অমূল্যকে লইয়া খাটের উপর শুইয়া আস্তে আস্তে গল্প বলিতেছিল। অন্নপূর্ণা বলিলেন, খাবি আয়? বিন্দু বলিল, আমার খিদে নেই। অমূল্য তাড়াতাড়ি খুড়ির গলা জড়াইয়া ধরিয়া বলিল, ছোট মা খাবে না, তুমি যাও। অন্নপূর্ণা ধমক দিয়া বলিলেন, তুই চুপ কর, এই ছেলেটিই হচ্ছে সকল নষ্টের গোড়া। কি আদুরে ছেলেই করছিস ছোট বউ, শেষে টের পাবি, তখন কাঁদবি আর বলবি, হ্যাঁ দিদি বলেছিল বটে। বিন্দু ফিসফিস করিয়া অমূল্যকে শিখাইয়া দিল। অমূল্য চেঁচাইয়া বলিল, তুমি যাও না দিদি, ছোট মা রূপ কথা বলছে। অন্নপূর্ণা ধমকাইয়া বলিলেন, ভালো চাস তো উঠে আয় ছোট বউ, না হলে কাল তোদের দুজনকে না বিদায় করি তো আমার নামই অন্নপূর্ণা নয়। বলিয়া যেমন করিয়া আসিয়াছিলেন তেমনি করিয়া পা ফেলিয়া বাহির হইয়া গেলেন। মাধব জিজ্ঞাসা করিল, আজ আবার তোমাদের হলো কি? বিন্দু বলিল, দিদি রাগলে যা হয় তাই। আজ অপরাধের মধ্যে বলেছিলুম ছেলেপুলের ঘর জাতি টাতিগুলো একটু সাবধান করে রেখো, তাই এত কাণ্ড হচ্ছে। মাধব বলিল, আর গোলমাল করো না, যাও। বৌঠান যেমন করে পা ফেলে বেড়াচ্ছেন দাদা এক্ষুনি উল্টে পড়বেন। বিন্দু অমূল্যকে কোলে তুলিয়া লইয়া হাসিয়া রান্নাঘরে চলিয়া গেল। এক মায়ের 2টি ছেলে জননীকে আশ্রয় করিয়া যেমন করিয়া বাড়িয়া উঠিতে থাকে, এই 2টি মাতা তেমনি একটি মাত্র সন্তানকে আশ্রয় করিয়া আরও 6 বৎসর কাটাইয়া দিলেন। অমূল্য এখন বড় হইয়াছে, সে এন্ট্রান্স স্কুলের 2য় শ্রেণীতে পড়ে। ঘরে মাস্টার নিযুক্ত আছেন। তিনি সকালবেলা পড়াইয়া যাইবার পর অমূল্য খেলা করিতে বাহির হইয়াছিল। আজ রবিবার, স্কুল ছিল না। অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া বলিলেন, ছোট বউ কি করি বলতো? বিন্দু তাহার ঘরের মেঝের উপর আলমারি উজাড় করিয়া অমূল্যর পোশাক বাছিতেছিল। সে কাকার সহিত কোন বড়লোক মক্কেলের বাড়ি নিমন্ত্রণ রক্ষা করিতে যাইবে। বিন্দু মুখ না তুলিয়াই বলিল, কিসের দিদি? তাহার মেজাজটা কিছু অপ্রসন্ন। অন্নপূর্ণা রকমারি পোশাকের বাহার দেখিয়া অবাক হইয়া গিয়েছিলেন, তাই তাহার মুখের ভাবটা লক্ষ্য করিলেন না। কিছুক্ষণ নিঃশব্দে চাহিয়া থাকিয়া জিজ্ঞাসা করিলেন, এ কি সমস্তই অমূল্যর পোশাক নাকি? বিন্দু বলিল, হ্যাঁ। অন্নপূর্ণা বলিলেন, কত টাকায় না তুই অপব্যয় করিস, এর একটার দাম গরিবের ছেলে সারা বছরের কাপড় চোপড় হতে পারে। বিন্দু বিরক্ত হইল, কিন্তু সহজভাবে বলিল, তা পারে, কিন্তু গরিবে বড় লোকে একটু তফাৎ থাকেই, সেজন্য দুঃখ করে কি হবে দিদি। অন্নপূর্ণা বলিলেন, তা হোক বড়লোক, কিন্তু তোর সব কাজে একটু বাড়াবাড়ি আছে। বিন্দু মুখ তুলিয়া বলিল, কি বলতে এসেছো তাই বলো না দিদি, এখন আমার সময় নেই। তোর সময় আর কখন থাকে ছোট বউ, বলিয়া তিনি রাগ করিয়া চলিয়া গেলেন। ভৈরব অমূল্যকে ডাকিয়া আনিতে গিয়াছিল। সে ঘণ্টাখানেক পরে খুঁজিয়া আনিল। বিন্দু জিজ্ঞাসা করিল, কোথা ছিলি এতক্ষণ? অমূল্য চুপ করিয়া রহিল। ভৈরব বলিল, ও পাড়ায় চাষাদের ছেলেদের সঙ্গে ডাঙ্গুলি খেলছিল। এই খেলাটায় বিন্দুর বড় ভয় ছিল, তাই নিষেধ করিয়া দিয়াছিল। বলিল, ডাঙ্গুলি খেলতে তোকে মানা করেছি না? অমূল্য ভয়ে নীলবর্ণ হইয়া বলিল, আমি দাঁড়িয়েছিলুম, তারা জোর করে আমাকে। জোর করে তোমাকে? আচ্ছা, এখন যাও, তারপর হবে, বলিয়া তাহাকে পোশাক পরাইতে লাগিল। মাস 2 পূর্বে অমূল্যর পৈতা হইয়াছিল। সে ন্যাড়া মাথায় জরির টুপি পরিতে ভয়ঙ্কর আপত্তি করিল, কিন্তু বিন্দু ছাড়িবার লোক নয়, সে জোর করিয়া পরাইয়া দিল। অমূল্য ন্যাড়া মাথায় জরির টুপি পরিয়া দাঁড়াইয়া কাঁদিতে লাগিল। মাধব ঘরে ঢুকিতে ঢুকিতে বলিলেন, আর ওর কত দেরি হবে গো? পরক্ষণেই অমূল্যর দিকে দৃষ্টি পড়িলে হাসিয়া উঠিয়া বলিলেন, বাহ, এই যে মথুরার কৃষ্ণচন্দ্র রাজা হয়েছেন। অমূল্য লজ্জায় টুপিটা ফেলিয়া দিয়া খাটের উপর গিয়া উপর হইয়া পড়িল। বিন্দু রাগিয়া উঠিল, বলিল, একে ছেলে মানুষ কাঁদছে, তার উপর তুমি? মাধব গম্ভীর হইয়া বলিলেন, কাঁদিস নে অমূল্য, ওঠ, লোকে পাগল বলে তো আমাকেই বলবে, তুই আয়। ঠিক এই কথাটা ইতিপূর্বে আর একদিন হইয়া গিয়াছিল এবং বিন্দু তাহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছিল।
সেই কথাটার পুনরাবৃত্তিতে সে হাড়ে হাড়ে জ্বলিয়া গিয়া বলিল, আমি সব কাজ পাগলের মতো করি না? বলিয়া উঠিয়া গিয়া অমূল্যকে তুলিয়া আনিয়া পাখার বাঁটের বাড়ি ঘা কতক দিয়া দামি মখমলের পোশাক টানিয়া টানিয়া খুলিয়া ফেলিতে লাগিল। মাধব ভয়ে ভয়ে বাহির হইয়া গিয়া অন্নপূর্ণাকে সংবাদ দিলেন, মাথায় ভূত চেপেছে বৌঠান, একবার যাও। অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া দেখিলেন বিন্দু সমস্ত পোশাক খুলিয়া লইয়া একটা সাধারণ বস্ত্র পরাইয়া দিতেছে। অমূল্য ভয়ে বিবর্ণ হইয়া দাঁড়াইয়া আছে। অন্নপূর্ণা বলিলেন, বেশ তো হয়েছিল ছোট বউ, খুললি কেন? বিন্দু অমূল্যকে ছাড়িয়া দিয়া হঠাৎ গলায় আঁচল দিয়া হাত জোর করিয়া বলিল, তোমাদের পায়ে পড়ি বড় গিন্নি, সামনে থেকে একটু যাও, তোমাদের 5 জনের মধ্যস্থতার জ্বালায় ওর প্রাণটাই মার খেয়ে যাবে। অন্নপূর্ণা বাকশূন্য হইয়া দাঁড়াইয়া রহিলেন। বিন্দু অমূল্যর একটা কান ধরিয়া টানিয়া আনিয়া ঘরের কোণে দাঁড় করাইয়া দিয়া বলিল, যেমন বজ্জাত ছেলে তুমি, তেমনি তোমার শাস্তি হওয়া চাই। সমস্ত দিন ঘরে বন্ধ থাক। দিদি, বাইরে এসো, আমি দৌড় বন্ধ করব। বলিয়া বাহিরে আসিয়া শিকল তুলিয়া দিল। বেলা তখন প্রায় 1টা বাজে। অন্নপূর্ণা থাকিতে না পারিয়া বলিলেন, হ্যাঁ ছোট বউ, তুই সত্যি আজ অমূল্যকে খেতে দিবি নে? তার জন্য কি বাড়ি শুদ্ধ লোক উপোস করে থাকবে? বিন্দু জবাব দিল, বাড়ির শুদ্ধ লোকের ইচ্ছে। অন্নপূর্ণা বলিলেন, এ তোর কিরকম কথা ছোট বউ? বাড়ির মধ্যে ওই একটি ছেলে, সে উপোস করে থাকলে তোর আমার কথা ছেড়ে দে, দাসী চাকরেই বা মুখে ভাত তোলে কি করে বল দেখি? বিন্দু জিদ করিয়া বলিল, তা আমি জানি নে। অন্নপূর্ণা বুঝিলেন তর্ক করিয়া আর লাভ হইবে না। বলিলেন, আমি বলছি, বড় বোনের কথাটা রাখ, আজ তাকে মাপ কর। তাছাড়া পিত্তি পড়ে অসুখ হলে তোকেই ভুগতে হবে। বেলার দিকে চাহিয়া বিন্দু নিজেই নরম হইয়া আসিয়াছিল। কদমকে ডাকিয়া বলিল, যা নিয়ে আয় তাকে। কিন্তু তোমাদেরও বলে রাখছি দিদি, ভবিষ্যতে আমার কথায় কথা কইলে ভালো হইবে না। গোলযোগটা এইখানেই সেদিনের মতো থামিয়া গেল। ছোট ভাইয়ের ওকালতিতে পসার হওয়ার পর হইতে যাদব চাকরি ছাড়িয়া দিয়া নিজেদের বিষয় আশয় দেখিতেছিলেন। ছোট বধূ তরুণ হাতে যে 10,000 টাকা ছিল, তাহাও সুদে খাটাইয়া প্রায় দ্বিগুণ করিয়াছিলেন। সেই টাকার কিয়দংশ লইয়া এবং মাধবের উপার্জনের উপর নির্ভর করিয়া তিনি গত বৎসর হইতে প্রায় পোয়াটাক পথ দূরে একখানি বড় রকমের বাড়ি ফাঁদিয়াছিলেন। 3-10 হইল তাহা সম্পূর্ণ হইয়াছিল। কথা ছিল দুর্গাপূজার পরে ভালো দিন দেখিয়া সকলেই তখন তথায় উঠিয়া যাইবেন। তাই একদিন যাদব আহারে বসিয়া ছোট বউকে উদ্দেশ্য করিয়া বলিলেন, তোমার বাড়ি তো তৈরি হলো মা, এখন একদিন গিয়া দেখে এসো, আর কিছু বাকি রয়ে গেল কিনা। বিন্দুর একটা অভ্যাস ছিল, সে সহস্র কাজ ফেলিয়া রাখিয়াও ভাসুরের খাবার সময় দরজার আড়ালে বসিয়া থাকিত। ভাসুরকে সে দেবতার মতোই ভক্তি করিত, সকলেই করিত। বলিল, আর কিছু বাকি নেই। যাদব হাসিয়া বলিল, না দেখে রায় দিলে মা? আচ্ছা, ভালো কথা, তবে আরও একটি কথা আছে। আমার ইচ্ছে হয় আত্মীয় স্বজন আমাদের যেখানে যে আছেন সকলকে এক করে একটি সুদিন দেখে উঠে যায়, গিয়ে গৃহদেবতার পুজো দিই। কি বলো মা? বিন্দু আস্তে আস্তে বলিল, দিদিকে বলি, তিনি যা বলবেন তাই হবে। যাদব বলিল, তা বলো, কিন্তু তুমি আমার সংসারের লক্ষ্মী মা, তোমার ইচ্ছাতেই কাজ হবে। অন্নপূর্ণা অদূরে বসিয়াছিলেন, হাসিয়া বলিলেন, তবু তোমার মা লক্ষ্মীটি যদি একটু শান্ত হতেন। যাদব বলিলেন, শান্ত আবার কি বড় বউ, মা আমার জগদ্ধাত্রী, বড় দেন, আবশ্যক হলে খাঁড়াও ধরেন, ওই তো আমি চাই। মাকে এনে অবধি সংসারে আমার এতটুকু দুঃখ কষ্ট নেই। অন্নপূর্ণা বলিলেন, সে কথা তোমার সত্যি, ও আসবার আগের দিনগুলো এখন মনে করলেও ভয় হয়। বিন্দু লজ্জা পাইয়া সে কথা চাপা দিয়া বলিল, আপনি সকলকে আনান, আমাদের ও বাড়ি বেশ বড়, কারো কোনো কষ্ট হবে না, ইচ্ছে করলে তারা 2 মাস 6 মাস থাকতেও পারবেন। যাদব বলিলেন, তাই হবে মা, কালই আমি আনবার বন্দোবস্ত করব। ইহাদের বিস্তুত বোন এলোকেশীর অবস্থা ভালো ছিল না। যাদব তাহাকে প্রায়ই অর্থ সাহায্য করিয়া পাঠাইতেন। কিছুদিন হইতে তিনি তাহার পুত্র নরেনকে এইখানে রাখিয়া লেখাপড়া শিখাইবার ইচ্ছা জানাইয়া চিঠিপত্র লিখিতেছিলেন। এই সময়ে
তিনি ছেলেকে লইয়া উত্তরপাড়া হইতে আসিয়া উপস্থিত হইলেন। তাহার স্বামী প্রিয়নাথ সেখানে কি করিতেন তাহা ঠিক করিয়া কেহই বলিতে পারে না। দিন দুয়েকের মধ্যে তিনিও আসিয়া পড়িলেন। নরেনের বয়স 16-17। সে চওড়া পাড়ের কাপড় দিয়া পরিত এবং দিনের মধ্যে 8-10 বার চুল আঁচড়াইত। টেডিটা তাহার বাস্তবিক কি একটা দেখিবার বস্তু ছিল। আজ সন্ধ্যার পর রান্নাঘরের বারান্দায় সকলে একত্রে বসিয়াছিলেন এবং এলোকেশী তাহার পুত্রের অসাধারণ রূপ গুণের পরিচয় দিতেছিলেন। বিন্দু জিজ্ঞাসা করিল, নরেন, তুমি কোন ক্লাসে পড়ো? নরেন বলিল, 4th ক্লাস, রয়্যাল রিডার, গ্রামার, জিওগ্রাফি, এরিথমেটিক, আরও কত কি, ডেসিমেল টেসিমেল, ওসব তুমি বুঝবে না মামি। এলোকেশী সগর্বে পুত্রের মুখের দিকে একবার চাহিয়া বিন্দুকে বলিলেন, সে কি এক আধখানা বই ছোট বউ, বইয়ের পাহাড়। কাল বইগুলো বাক্স থেকে বার করে তোমার মামিদের একবার দেখিও দেখি তো বাবা। নরেন ঘাড় নাড়িয়া বলিল, আচ্ছা দেখাবো। বিন্দু বলিল, পাশ করতে এখনো তো দেরি আছে। এলোকেশী বলিলেন, দেরি কি থাকতো ছোট বউ? দেরি থাকতো না। এতদিনে একটা কেন 4টে পাশ করে ফেলতো। শুধু মুখ পড়া মাস্টারের জন্যই হচ্ছে না। তার সর্বনাশ হোক। বাছাকে সে যে কি বিষ নজরে দেখেছে তা সেই জানে। ওকে কি তুলে দিচ্ছে? দিচ্ছে না। হিংসে করে বছরের পর বছর একটা কেলাসে ফেলে রেখেছে। বিন্দু বিস্মিত হইয়া বলিল, কই, এরকম তো হয় না। এলোকেশী বলিলেন, হচ্ছে আবার হয় না। মাস্টারগুলো সব একজোট হয়ে ঘুষ চায়। আমি গরিব মানুষ, ঘুষের টাকা কোথা হইতে জোগায় বলো তো? বিন্দু চুপ করিয়া রহিল। অন্নপূর্ণা আন্তরিক দুঃখিত হইয়া বলিলেন, এমন করে কি কখনো মানুষের পিছনে লাগতে আছে? সেটা কি ভালো কাজ? কিন্তু আমাদের এখানে ওসব নেই। আমাদের অমূল্য তো ফি বছর ভালো ভালো বই প্রাইজ ঘরে আনে, কিন্তু কখনো ঘুষ টুস দিতে হয় না। এই সময় অমূল্য কোথা হইতে আসিয়া আস্তে আস্তে তাহার ছোট মার কোলে গিয়া বসিল। বসিয়াই গলা ধরিয়া কানে কানে বলিল, কাল রবিবার, ছোট মা, আজ মাস্টারমশাইকে যেতে বলে দাও না। বিন্দু হাসিয়া বলিল, এই যে ছেলেটি, দেখেছ ঠাকুরজি, এটি গল্প পেলে আর উঠবে না। কদম, মাস্টারমশাইকে যেতে বলে দে। অমূল্য আজ আর পড়বে না। নরেন আশ্চর্য হইয়া বলিল, ও কি রে অমূল্য, অত বড় ছেলে এখনো মেয়ে মানুষের কোলে গিয়ে বসিস? বিন্দু হাসিয়া বলিল, শুধু কি এই বুঝি, এখনো রাত্রিরে? অমূল্য ব্যাকুল হইয়া তাহার মুখে হাত চাপা দিয়া বলিল, বলো না ছোট মা, বলো না। বিন্দু বলিল না, কিন্তু অন্নপূর্ণা বলিয়া দিলেন। বলিলেন, এখনো ও রাত্রিরে ছোট মার কাছে শোয়। বিন্দু বলিল, শুধু শোয়া দিদি, এখনো সমস্ত রাত্রিরে বাদুড়ের মতো আঁকড়ে ধরে ঘুমোয়। অমূল্য লজ্জায় তাহার ছোট মার বুকের মধ্যে মুখ লুকাইয়া রহিল। নরেন কহিল, ছি ছি, তুই কি রে, তুই ইংরেজি পড়িস? অন্নপূর্ণা বলিলেন, পড়ে বই কি, স্কুলে ও তো ইংরেজিই পড়ে। নরেন বলিল, ইস, ইংরেজি পড়ে, কই ইঞ্জিন বানান করুক তো দেখি। আর তার পারতে হয় না। এলোকেশী বলিলেন, ও সব শক্ত শক্ত কথা, ও কি ছেলে মানুষে পারে? অন্নপূর্ণা বলিলেন, কই অমূল্য, বানান করো না। অমূল্য কিন্তু কিছুতেই মুখ তুলিল না। বিন্দু তাহার মাথাটা একেবার বুকে চাপিয়া ধরিয়া বলিল, তোমরা সবাই মিলে ওকে লজ্জা দিলে ও আর কি করে বানান করে? তারপর এলোকেশীর দিকে চাহিয়া বলিল, ও আমার আসছে বছর পাস দেবে। আমাদের মাস্টারমশাই বলেছেন ও 20 টাকা জলপানি পাবে। ও সেই টাকা দিয়ে ওর কাকার মতো একজোড়া ঘোড়া কিনবে। কথাটা সত্য হইলেও পরিহাস ছলে সবাই হাসিতে লাগিলেন। এলোকেশী বিন্দুকে উদ্দেশ্য করিয়া বলিলেন, আমার নরেন্দ্রনাথ শুধু কি লেখাপড়াতেই ভালো, ও এমনি থিয়েটার অ্যাক্ট করে যে লোকে শুনে আর চোখে জল ধরে রাখতে পারে না। সেই সীতা সেজে কীরকমটি করে বলেছিলে, একবার মামিদের শুনিয়ে দাও তো বাবা। নরেন তৎক্ষণাৎ হাঁটু গাড়িয়া বসিয়া হাত জোর করিয়া উচ্চ নাসিক সুরে সুর করিয়া আরম্ভ করিয়া দিল, প্রাণেশ্বর কি গুক্ষণে দাসী তব। বিন্দু ব্যাকুল হইয়া উঠিল, ওরে থাম থাম, চুপ কর, বড় ঠাকুর উপরে আছেন। নরেন চমকিয়া চুপ করিল। অন্নপূর্ণা ওইটুকু শুনিয়াই মুগ্ধ হইয়া গিয়াছিলেন। বলিলেন,
শুনলেই বা ঠাকুর দেবতার কথা, এ তো ভালো কথা ছোট বউ। বিন্দু বিরক্ত হইয়া বলিল, তবে শোনো তুমি ঠাকুর দেবতার কথা, আমরা উঠে যাই। নরেন বলিল, আচ্ছা তবে থাক, আমি সাবিত্রীর পাঠ করি। বিন্দু বলিল, না। এই কণ্ঠস্বর শুনিয়া এতক্ষণে অন্নপূর্ণার চৈতন্য হইল যে ব্যাপারটা অনেক দূরে গিয়াছে এবং এইখানে তাহার শেষ হইবে না। এলোকেশী নতুন লোক, তিনি ভিতরের কথা বুঝিলেন না, বলিলেন, আচ্ছা এখন থাক, পুরুষেরা বেরিয়ে গেলে সে একদিন দুপুরবেলা হতে পারে। আহা, গান বাজনায় কেউ কম শিখেছে? দময়ন্তীর সে কেঁদে কেঁদে গানটি একবার বলিস তো বাবা, তোর মামিরা শুনলে আর ছাড়তে চাইবে না। নরেন বলিল, এখনই বলিব? রাগে বিন্দুর সর্বাঙ্গ জ্বালা করিতেছিল, সে কথা কহিল না। অন্নপূর্ণা তাড়াতাড়ি বলিয়া উঠিলেন, না না, গানটান এখন কাজ নেই। নরেন বলিল, আচ্ছা, গানটা আমি অমূল্যকে শিখিয়ে দেব, আমি বাজাতেও জানি। তেরে কেটে তাক বাজনা বড় শক্ত মামি, আচ্ছা ওই পেতলের হাঁড়িটা একবার দাও তো, দেখিয়ে দিই। বিন্দু অমূল্যকে উঠিবার ইঙ্গিত করিয়া বলিল, যাও অমূল্য, ঘরে গিয়ে পড়গে। অমূল্য মুগ্ধ হইয়া শুনিতেছিল, তাহার উঠিবার ইচ্ছা ছিল না, চুপি চুপি বলিল, আর একটু বসো না ছোট মা। বিন্দু কোনো কথা না বলিয়া তাহাকে তুলিয়া দিয়া সঙ্গে করিয়া ঘরে চলিয়া গেল। সহসা সে কেন যে অমন করিয়া গেল অন্নপূর্ণা তাহা বুঝিলেন, এবং পাছে সঙ্গদোষে অমূল্য বিগড়াইয়া যায় এই ভয়ে নরেনের ওইখানে থাকিয়া লেখাপড়াও সে পছন্দ করিবে না, ইহা সুস্পষ্ট বুঝিয়া তিনি উদ্বিগ্ন হইয়া উঠিলেন। বলিলেন, বাবা নরেন, তোমার ছোট মামির সামনে ওই একটো ট্যাক্টগুলো আর করো না, ও রাগী মানুষ, ওসব ভালোবাসে না। এলোকেশী আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, ছোট বউ ওসব ভালোবাসে না বুঝি, তাই অমন করে উঠে গেল বটে? অন্নপূর্ণা বলিলেন, হতেও পারে। আরও একটা কথা বাবা, তুমি নিজের খাবে দাবে পড়াশোনা করবে, যাতে মায়ের দুঃখ ঘটছে সেই চেষ্টা করবে। তুমি অমূল্যর সঙ্গে বেশি মিশো না বাবা, ও ছেলে মানুষ, তোমার চেয়ে অনেক ছোট। কথাটা এলোকেশীর ভালো লাগিল না, বলিলেন, সে তো ঠিকই কথা, ও গরিবের ছেলে, ওর গরিবের মতোই থাকা উচিত। তবে যদি বললে তো বলি, বড় বউ, অমূল্যটি তোমার কচি খোকা, আর আমার নরেনি কি বুড়ো, 1-8 বছরের ছোট বড়োর আর বড় বলে না। আর ও কি কখনো বড় লোকের ছেলে চোখে দেখেনি গা? এইখানে এসে দেখেছে, ওদের থিয়েটারের দলে কত রাজা রাজার ছেলে রয়েছে গো। অন্নপূর্ণা অপ্রতিভ হইয়া বলিলেন, না ঠাকুরজি, সে কথা বলিনি, আমি বলছি। আবার কি করে বলবে বড় বউ, আমরা বোকা বলে কি এতই বোকা যে এই কথাটা বুঝিনে? তবে দাদা নাকি বললেন নরেন এইখানে লেখাপড়া করবে, তাই আশা, নইলে আমাদেরও কি দিন চলছিল না? অন্নপূর্ণা লজ্জায় মরিয়া গিয়া বলিলেন, ভগবান জানেন ঠাকুরজি, আমি সে কথা বলিনি, আমি বলছি কি, এই যাতে মায়ের দুঃখ কষ্ট ঘটছে যাতে। এলোবেশী বলিলেন, আচ্ছা তাই তাই, যা নরেন, তুই বাইরে গিয়ে বসগে, বড়লোকের ছেলের সঙ্গে মিশিস নে, বলিয়া ছেলেকে ঠেলিয়া তুলিয়া দিয়া নিজেও চলিয়া গেলেন। অন্নপূর্ণা ঝড়ের মতো বিন্দুর ঘরে ঢুকিয়া কাঁদো কাঁদো হইয়া বলিয়া উঠিলেন, হ্যালা, তোর জন্যে কি কুটুম্বিতেও বন্ধ করে দিতে হবে? কি করে চলে এলি বলতো? বিন্দু অত্যন্ত সহজভাবে জবাব দিল, কেন বন্ধ করতে হবে দিদি? আত্মীয় কুটুম্ব নিয়ে তুমি মনের সুখে ঘর করো, আমি ছেলে নিয়ে পালাই। এই পালাবি কোথায় শুনি? বিন্দু কহিল, যাবার দিন তোমার ঠিকানা বলে দিয়ে যাব, ভেবো না। অন্নপূর্ণা বলিলেন, সে আমি জানি, যাতে 5 জনের কাছে মুখ দেখাতে পারবো না, সেই কি তুই না করেই ছাড়বি? চিরকালটা এই বউ নিয়ে আমার হাড় মাস জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, বলিয়া বাহির হইয়া যাইতেছিলেন। মাধবকে ঘরে ঢুকিতে দেখিয়া আবার জ্বলিয়া উঠিলেন, না ঠাকুরপো, তোমরা আর কোথাও গিয়ে থাকো গে, না হয় ওই বউটিকেই বিদায় করো, আমি আর রাখতে পারবো না, আজ তো স্পষ্ট বলে গেল, বলিয়া চলিয়া গেলেন। মাধব আশ্চর্য হইয়া স্ত্রীকে জিজ্ঞাসা করিল, ব্যাপার কি? বিন্দু বলিল, জানি নে, বড়গিন্নি বলেছে দাও আমাদের বিদেয় করে। মাধব আর কিছু বলিল না, টেবিলের উপর হইতে খবরের কাগজটা তুলিয়া লইয়া বাহিরের ঘরে চলিয়া গেল। এতক্ষণ আপনারা শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিন্দুর ছেলে গল্পটির প্রথম অংশ। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আমার চ্যানেল অপরিচিতা দ্য আনটোল্ড ওয়ানে আপলোড করে দেওয়া হবে।
আপনি যদি অডিও স্টোরি শুনতে পছন্দ করেন আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন। গল্পের পরবর্তী অংশ নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, বইয়ে থাকবেন। ধন্যবাদ।